বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ভারত নেপাল সীমান্তে উত্তেজনা, নেপালি পুলিশের গুলিতে নিহত এক ভারতীয় নাগরিক। বাংলাদেশে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার পরিধি বাড়ানো হয়েছে, আর এ নিয়ে প্রশ্ন করতে পারবে না দুর্নীতি দমনকারী সংস্থা। এতে হতাশ নিয়মিত করদাতারা। আমার টাকাটাই কিন্তু ও চুরি করতেছে। আমার টাকা নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেই টাকাটা আবার তাদেরকেই বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। আর এটা যখন মনে হয়, মানে ভালো কথা মুখে আসে না আসলে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। থাকছে বিশেষ প্রতিবেদন। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বর্ণবাদী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার্সের সাথে সম্পর্কিত বিক্ষোভকে ছিনতাই করার জন্য তার ভাষায় সহিংসতায় উন্মুখ উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পরপর কিছু টুইট বার্তায় তিনি পুলিশের উপর হামলা এবং ভাস্কর্য ভাঙচুরের নিন্দা জানান। এর মাধ্যমে ব্রিটেনের ইতিহাসকে সেন্সর করার চেষ্টা করা হয়েছে বলে তিনি বলেন। ভারতে করোনা ভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা রেকর্ড মাত্রায় বেড়েছে। সংক্রমণের সংখ্যায় ভারত ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বে এখন ৪র্থ নম্বরে। শুক্রবার নতুন প্রায় 11,000 সংক্রমণ নথিবদ্ধ হয়েছে এবং মোট সংক্রমণ প্রায় 3 লাখে পৌঁছতে চলেছে। মৃতের সংখ্যা প্রায় 8,500, যদিও দিল্লির পৌর কর্তৃপক্ষ বলছে সরকারের দেওয়া সংখ্যার চেয়ে রাজধানীতে তারা দ্বিগুণ সংখ্যক মৃতের সৎকারের আয়োজন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এবং তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে জ্বর ছাড়া অন্য কোনো সমস্যা না থাকায় মন্ত্রী বাড়িতেই আছেন। এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি এখন ঢাকায় CMH-এ চিকিৎসাধীন আছেন। চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় দিনের মতো করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর কর্তৃপক্ষ সেখানকার খাদ্যের 6টি পাইকারি বাজার বন্ধ করে দিয়েছে এবং কিছু ছাত্রের স্কুলে যাওয়া পিছিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মাংস নিয়ে গবেষণা করেন এমন 2 সংক্রমিত ব্যক্তি সম্প্রতি ওই বাজারগুলিতে গিয়েছিলেন। গত 2 মাসের মধ্যে এই প্রথম বেইজিংয়ে নতুন সংক্রমণ ধরা পড়ল। জাতিসংঘের সংস্থাগুলো হুঁশিয়ারি দিচ্ছে যে ইয়েমেনে যুদ্ধ, করোনা ভাইরাস এবং অর্থ সংকটের সম্মিলিত প্রভাবে বহু মানুষের জীবন এখন ঝুঁকিতে পড়েছে। ফ্রান্সে বর্ণবাদ এবং পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভের ব্যাপারে সরকারের অবস্থানের প্রতিবাদে প্যারিসে পুলিশ ইউনিয়ন বিক্ষোভ করছে। বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগেই যেমনটা বলছিলাম, ভারত নেপাল সীমান্তে নেপালি পুলিশের গুলিতে আজ একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী SSB জানিয়েছে ঘটনাটি নেপালের সীমানার ভেতরেই ঘটেছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন সীমান্ত প্রশ্নে 2 দেশের মধ্যে চলছে তীব্র মতানৈক্য। এ নিয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। ভারতের যে বাহিনী নেপাল ও ভুটান সীমান্ত পাহারা দেয় সেই সশস্ত্র সীমা বল বা SSB জানিয়েছে বিহারের সীতামারি জেলা থেকে স্থানীয় মানুষরা আজ যখন নেপালে কাজ করতে গিয়েছিলেন, নেপালের পুলিশ তাদের বাধা দেয়। নেপাল আর ভারতের মধ্যে কোনো বেড়া নেই, এটি উন্মুক্ত সীমান্ত, তাই এক দেশ থেকে অন্য দেশে প্রায় অবাধেই যাতায়াত চলে। কিন্তু আজ নেপালি রক্ষীদের কাছে বাধা পেয়ে ভারতীয় নাগরিকরা তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। SSBর পাটনা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল সঞ্জয় কুমার বিবিসি বাংলাকে বলছিলেন,
The Nepal Armed Police Force, they were very less in number. There were only 3 personnel. When this crowd started becoming মিস্টার violent, কুমারের কথায় নেপাল সশস্ত্র পুলিশের সঙ্গে যখন ভারতীয় নাগরিকদের তর্ক বিতর্ক হচ্ছিল তখন মাত্র 3 জন রক্ষী ছিলেন সেখানে। এদিকে ভারতীয়দের সংখ্যাও বাড়ছিল। সে সময়ই নেপালি বাহিনী গুলি চালায়। 3 জন আহতকে ভারতে নিয়ে আসা হয়, পরে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টা নিতান্তই স্থানীয় সমস্যা বলেও মন্তব্য করেন মিস্টার কুমার। ওদিকে বিবিসির নেপালি বিভাগকে সেদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বলছেন ওই ভারতীয় নাগরিকরা আসলে পাচারকারী। নেপালের সারলাহি জেলার প্রধান জেলা কর্মকর্তা মোহন বাহাদুর জিসি বিবিসি নেপালি বিভাগকে জানিয়েছেন, 35 जना भारतीय नागरिकहरू नेपालतर्फ चाहिँ अनधिकृत ढङ्गले प्रवेश गर्न खोज्नु भएको। মিস্টার মোহন বাহাদুরের কথায় 30-35 জন ভারতীয় নাগরিকের একটি দল বেআইনিভাবে নেপালে প্রবেশের চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিতে গেলে নেপালি বাহিনীর সদস্যদের আক্রমণ করা হয় এবং একজন পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে নেওয়া হয়। সেটি উদ্ধার করতেই গুলি চালাতে হয়, জানাচ্ছিলেন মোহন বাহাদুর জিসি। যে এলাকায় ঘটনাটি হয়েছে সেখানে অতি সম্প্রতি সীমান্ত চৌকি তৈরি হয়েছে। ভারত থেকে বহু মানুষ করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে নেপালে ফিরে গেছেন, আর তাদের মাধ্যমেই সেদেশে ব্যাপক হারে করোনা সংক্রমণ ছড়াচ্ছে বলে নেপালের কর্মকর্তারা বারেবারেই উল্লেখ করছেন। কথা বলেছিলাম বিবিসি নেপালি বিভাগের সহকর্মী ফণীন্দ্র দাহালের সঙ্গে। Because of the COVID-19 crisis, there have been extra precautions on Nepali side. Nepali officials are... মিস্টার দাহালের কথায় করোনা সংক্রমণ শুরুর পর থেকে সীমান্তে কঠোর সাবধানতা নেওয়া হচ্ছে। নেপালের কর্মকর্তারা বারেবারেই উল্লেখ করছেন মোট সংক্রমিতের সিংহভাগই ছড়িয়েছে সেই সব মানুষদের মাধ্যমে যারা ভারতে কাজ করেন আর মহামারী শুরু হওয়ার পরে নেপালে ফিরে গেছেন। সীমান্ত পারাপার আটকাতে নতুন করে অনেক পাহারা চৌকি তৈরি হয়েছে, সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে, বলছিলেন ফণীন্দ্র দাহাল। এই ঘটনা এমন একটা সময় হলো যখন সীমানা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। সম্প্রতি লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস মানস সরোবরে যাওয়ার পথ পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার প্রতিবাদ জানায় নেপাল সরকার, আর তারপরেই নেপাল একটি মানচিত্র প্রকাশ করে যেখানে লিপুলেখ গিরিপথ, লিম্পুয়াধুরা এবং কালাপানিকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখানো হয়। এ নিয়ে ভারত আপত্তি জানালেও নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এটা স্থায়ী সিদ্ধান্ত, কারণ ওই এলাকাগুলি নেপালের মধ্যেই পড়ে এবং এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন। বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার পরিধি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগে এই টাকা প্লট, ফ্ল্যাট, শেয়ার বাজার সহ আরো কয়েকটি খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হলেও এখন থেকে এই কালো টাকা ব্যাংকে 10% করে জমা রেখে সাদা করা যাবে এবং এ নিয়ে আয়কর, দুদক কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো প্রশ্ন তুলতে পারবে না। তাহলে প্রশ্ন ওঠে, সরকারের পক্ষ থেকে যখন বারবার করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় তখন কি সেটা নিয়মিত করদাতাদের হতাশার মুখে ফেলে? জানার চেষ্টা করেছেন সংবাদদাতা সঞ্জানা চৌধুরী। এবারে 2020 থেকে 2021 অর্থ বছরের বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ দেওয়া হয়েছে। সামনের 1 বছর কালো টাকার মালিকরা জমি, ফ্ল্যাট, শেয়ার বাজার, সঞ্চয়পত্র এমন নানা খাতে মাত্র 10% করে তাদের কালো টাকা সাদা করতে পারবেন। এমনকি 10% কর দিয়ে ব্যাংকেও এই টাকা জমানো যাবে। অনিয়মিত করদাতাদের এমন সুবিধা দিতে দেখে হতাশার মধ্যে পড়েছেন নিয়মিত করদাতা এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফেরদৌস আরা রুমি। তিনি নিয়মিত সর্বোচ্চ 25% হারে কর দিয়ে এলেও কোনো সুবিধা পাননি। অথচ যারা এতদিন প্রকৃত সম্পদের হিসাব গোপন করে কর ফাঁকি দিয়ে এসেছেন তাদেরকেই 10% করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। একজন নাগরিক হিসেবে ইনকাম ট্যাক্সও দিচ্ছি, আমি ভ্যাটও দিচ্ছি, কিন্তু তাদেরটা সাদা করার জন্য বারবারই সুযোগ দেওয়া হচ্ছে। তারা যদি ব্যাংকেও এটা রাখে 10% কর দিলে তার মানে সেটা বৈধ টাকা হয়ে যাচ্ছে। আমি আমার যে শ্রম ঘামের টাকা আমি দিচ্ছি এবং আমার টাকাটাই কিন্তু চুরি করতেছে। আমার টাকা নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেই টাকাটা আবার তাদেরকেই বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। আর আমাদের ছাঁটাই হবে, আমাদের বেতন কমবে, আমাদের সবকিছু হবে। যে মানে এটা যখন মনে হয় মানে ভালো কথা মুখে আসে না আসলে। অনেক সময় কোনো উৎস থেকে আসা অর্থ অপ্রদর্শিত থাকলে বৈধ আয়ও অবৈধ হয়ে যায়। সেই অর্থকে বৈধতা দিতে রাষ্ট্রের পক্ষ থেকে এই ছাড়গুলো দেয়া হয়, কিন্তু এবার বাড়াবাড়ি করা হয়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এই অনিয়মিত করদাতাদের জরিমানা করা তো হচ্ছেই না, বরং তাদের অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ নিয়ে আয়কর, দুদক বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো প্রশ্ন করতে পারবে না বলেও বাজেট বক্তৃতায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এতে রাষ্ট্রের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি অনিয়ম, দুর্নীতিকে উস্কে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
কালো টাকা সাদা করার যে প্যাকেজটা প্রস্তাব করা হয়েছে আসলে প্রকারান্তরে সরকার কিন্তু জনগণকে বলছে তোমরা দুর্নীতি করো, অবৈধ সম্পদ আহরণ করো, বছরের শেষে রাজস্ব বোর্ডের কাছে একটা কাগজ নিয়ে আসলে তাকে বৈধতা দিয়ে দেওয়া হয়। অন্য দিক থেকে বৈষম্যমূলক যারা সৎ উপায় উপার্জন করেন তারা কিন্তু নিরুৎসাহিত হবেন। তার কারণ হচ্ছে যে তারা কেন 25% হারে ট্যাক্স দিবেন, যেখানে 10% হারে মৌকুফ পাওয়া যায়। এটা সংবিধান পরিপন্থী, কারণ আমাদের সংবিধানে পরিষ্কার অঙ্গীকার আছে যে রাষ্ট্র এমন একটা ব্যবস্থা সৃষ্টি করবে যেখানে অনুপার্জিত আয় অবৈধ হবে। এই কালো টাকা কেন সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় অর্থমন্ত্রী বলেছেন, অনেক সময় করদাতাদের রিটার্নে অর্জিত সম্পদ পুরোপুরি দেখানো হয় না, তাদের আয়কর রিটার্নে এই ধরনের ভুল সংশোধনের সুযোগ করে দিতেই এমন প্রস্তাব করা হয়েছে। কিন্তু এই কালো টাকা অর্থনীতিতে যুক্ত করতে বারবার এ ধরনের সুবিধা দেয়া স্থায়ী সমাধান হতে পারে না বলে মনে করছেন অর্থনীতিবিদ গোলাম মোয়াজ্জেম। বরং কারো কোনো অর্জিত সম্পদ যেন অপ্রদর্শিত না থাকে সেই ব্যবস্থাপনা গড়ে তোলার উপরই জোর দিতে বলেছেন তিনি। দেশের ভিতরে যদি মূল ধারায় যদি কালো টাকাকে ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই একটি ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল এবং ট্রানজাকশন সিস্টেম এখানে চালু করা দরকার, যার অধীনে ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে যত ধরনের ট্রানজাকশন দেশের ভিতরে 1 বছরকালীন হবে তার সকলগুলো মনিটর করা যাবে এবং সেই সমস্ত তথ্য উপাত্তগুলো বার্ষিক ভিত্তিতে ব্যক্তি এবং প্রতিষ্ঠান যে সমস্ত আর্থিক রিপোর্ট জমা দেন তার সঙ্গে সমন্বয় করা হবে। এবং এরকম একটি সিস্টেম যদি দেশের মধ্যে করা যায় তাহলে সরকারও কিন্তু এখান থেকে রাজস্ব আদায় এবং সামগ্রিকভাবে আর্থিক পরিস্থিতিতে উন্নতি ঘটাতে পারবেন এবং নৈতিকভাবেও সরকার একটি শক্ত অবস্থান প্রতিষ্ঠা করতে পারবে। বাজেটে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার মূলত দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবশালীদের সংবিধান, নাগরিক অধিকার ও আইন লঙ্ঘনের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, যা কখনোই দেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে না বলে মত বিশেষজ্ঞদের। শুনছিলেন সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন ঢাকা থেকে। বাংলাদেশের নতুন অর্থ বছরের বাজেটে মোবাইল সেবার উপর কর বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। এর ফলে সাধারণ মানুষের খরচ আগের চেয়ে কিছুটা বাড়বে মোবাইল ফোনে কথা বলার খরচ এবং মোবাইল ইন্টারনেটের খরচ। সরকারের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন গত 2 মাসের বেশি সময় ধরে করোনা ভাইরাস মহামারীতে ঘরে আটকে থাকা মানুষ ইন্টারনেটের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এ নিয়ে খোঁজখবর করছিলেন সংবাদদাতা নাগিব বাহার। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে কি পরিমাণ বাড়তি টাকা গুনতে হবে। মাসুদ, আপনি যেটা ঠিক বলছিলেন যে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক আসলে 15% করার প্রস্তাব করা হয়েছে, বাড়ানো হয়েছে, যেটা গত অর্থ বছরের বাজেটে ছিল 10%। তো এটার জন্য গ্রাহককে যে পরিমাণ টাকাটা বেশি দিতে হবে সেটা হচ্ছে যে যদি 100 টাকা ফোনে রিচার্জ করা হয় তাহলে সেখান থেকে 25 টাকা সরকারি কর হিসাবে আসলে কেটে রাখা হবে। এবং এই টাকাটা গত অর্থ বছরে সেটা ছিল হচ্ছে 22 টাকার কিছু কম এবং এখন সেটা 25-এর কিছু বেশি। শুধু বলা হচ্ছে যে 100 টাকায় 22 টাকা আগে কেটে রাখা হতো, এখন 25 টাকা কেটে রাখা হবে। তো গ্রাহকের কাছ থেকে আসলে আগের অর্থ বছরের তুলনায় যদি আমরা তুলনা করি তাহলে প্রতি 100 টাকায় 3 টাকার কিছু বেশি হয়তো কেটে রাখা হবে। এর ফলে আসলে ব্যবহারকারীদের ফোনে কথা বলার খরচ যেরকম বাড়বে স্বাভাবিকভাবেই, যেহেতু তারা মানে যত টাকা তারা রিচার্জ করছেন ফোনে পুরোপুরি তত টাকার কথা বলতে পারছেন না, বরং তার চেয়ে বেশি আগের বছরের চেয়ে বেশি কর কাটানো হয়ে যাচ্ছে। ফোনে কথা বলা, ফোনে টেক্সট করা, অর্থাৎ স্বাভাবিকভাবে ফোন ব্যবহারের খরচ তো বাড়ছেই। পাশাপাশি যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যেটা নিয়ে সমালোচনা হচ্ছে, যে মোবাইলের ইন্টারনেটের খরচও বাড়বে। কারণ এমন একটা সময় এই সিদ্ধান্তটা দেওয়া হলো যখন গত 2 মাসের বেশি সময় ধরে এই করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের অধিকাংশ মানুষের স্বাভাবিক জীবন মোটামুটি বিপর্যস্ত হয়ে রয়েছে এবং মানুষ ঘরে থেকেই আসলে সময় কাটানোর চেষ্টা করছে। এবং সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে মানুষ যেন ঘরে বসেই সময় কাটানোর চেষ্টা করে। এবং এই সময় মানুষজনের ইন্টারনেট ব্যবহারের হার অনেক বেড়ে গিয়েছে, ইন্টারনেটের উপরে নির্ভরশীলতাও বেড়ে গিয়েছে। তো এই যে বাজেটে কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, এ নিয়ে মোবাইল অপারেটররা কি বলছেন বাংলাদেশে? কারণ টাকাটা তাদেরকেই দিতে হবে। মোবাইল অপারেটররা, ঠিক আপনি যেটা বললেন যে টাকাটা তাদেরকেই দিতে হবে, এই ব্যাপারটাই মোবাইল অপারেটররা বুঝিয়ে দিয়েছে। আসলে গতকালকে মোবাইল অপারেটরদের যে সংগঠন রয়েছে বাংলাদেশে, অ্যামটবের পক্ষ থেকে অ্যামটবের মহাসচিবের নামে একটা বিবৃতি প্রকাশ করা হয় এবং তিনি যেটা বলছেন, আজকে তার সাথে কথা বলে আসলে যতটুকু জানা গিয়েছে, বর্তমানে বাংলাদেশ যখন ডিজিটালাইজ করার চেষ্টা করা হচ্ছে, সরকারও বলছে, এবং মানুষজনও যখন আসলে ইন্টারনেটের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে, ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, এরকম সময় এই
ধরনের একটা সিদ্ধান্ত, তারা যেটা বলছে অ্যামটপ, যে এটা প্রথমত তো তারা বলছে যে মানুষজনের স্বাভাবিক কার্যক্রমকে, স্বাভাবিক ইন্টারনেটের যে ব্যবহার সেটাকে ব্যাহত করবে। দ্বিতীয়ত তারা যেটা বলছে যে এটা দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক তো নয়, উল্টা ক্ষতিকর হতে পারে। তার কারণ তারা অনেকটা সমালোচনা করেছে সরকারের সিদ্ধান্তটার, যে তারা বলছে সরকারের উচিত এই ধরনের এইরকম সময়ে কম খরচে মানুষজন যেন ইন্টারনেট ব্যবহার করতে পারে, মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেই ব্যাপারটা সরকারের আসলে নিশ্চিত করা উচিত ছিল। সেই জায়গায় সেখানে আরো বেশি কর আরোপ করে সেটার খরচ বাড়িয়ে সেটাকে আরো অনেকটা সমস্যা তৈরি করে ফেলছে সরকার, এবং সেটা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে বলে তারা একটা মন্তব্য করছে। তো এই যে প্রস্তাব, সাধারণ মানুষজন কি বলছেন এ নিয়ে? মাসুদ, খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজন আসলে এই বিষয়টাতে খুশি নয়, কারণ সাধারণ মানুষের পকেট থেকে সেই টাকাটা নিয়েই মোবাইল কোম্পানিগুলা নিশ্চিত করেই দিয়েছে যে এই যে টাকাটা সেটা সাধারণ মানুষের কাছ থেকেই যাবে, এবং সাধারণ মানুষ ব্যাপারটা নিয়ে একেবারেই খুশি নয়। কারণ আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের প্রধান যে কথাটা সেটা হচ্ছে এই করোনা ভাইরাস মহামারীর সময় তারা আসলে শুধু যোগাযোগ নয়, শুধু বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ নয়, যেহেতু তাদেরকে ঘরে থাকতে হবে, ঘরে থাকার জন্য আসলে যে ধরনের কাজকর্ম করতে হয় বা ঘরে মনোনিবেশ করার জন্য তারা সম্পূর্ণ ইন্টারনেটের উপর তারা অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। অধিকাংশই আসলে যোগাযোগের কথাটাই বলছেন। সরকারের এই সিদ্ধান্তটাকে স্ববিরোধী বলছেন অনেকে। বলছিলেন সংবাদদাতা নাগিব বাহার, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা। এবার বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়ায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনেই। খোদ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই মনে করছেন সরকারের বিভিন্ন পদক্ষেপে রাজনৈতিক চিন্তার ঘাটতি থাকছে। বিরোধী দল বিএনপি অভিযোগ তুলেছে রাজনৈতিক নেতৃত্বের চিন্তার কোনো ছাপ না থাকায় ঢিলাঢালা সাধারণ ছুটি থেকে শুরু করে তা প্রত্যাহার করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমলা নির্ভরতা চোখে পড়ছে। সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া রাজনৈতিক নেতৃত্বের প্রভাব আসলে কতটুকু, খোঁজ নিয়েছেন সংবাদদাতা কাদির কল্লোল। একটা ন্যাশনাল কমিটি ফর্ম করা হয়েছে, সে ন্যাশনাল কমিটির চেয়ারম্যান আমাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, কিন্তু ন্যাশনাল কমিটিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলো আমাদের নলেজে নাই। যে কখন ফ্যাক্টরি খোলা হবে কিনা এই বিষয়ে আমরা জানি না, কখন মসজিদে নামাজ কিভাবে হবে বা আলোচনা সেই বিষয়েও আমরা জানি না, এবং কখন রাস্তা খুলে দিবে বা বন্ধ করবে এই বিষয়ে আমরা জানি না। আমি সাংবাদিকদের প্রশ্ন সম্মুখীন হচ্ছি, তাদেরকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এই বক্তব্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। এপ্রিলের শেষে যখন সাধারণ ছুটির মধ্যে গার্মেন্টস খোলার কারণে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার শ্রমিক ঢাকায় ছুটে এসেছিলেন, সমালোচনার মুখে আবার গার্মেন্টস বন্ধ করা হলে শ্রমিকরা ঢাকা ছেড়েছিলেন। সেই প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রী ওই বক্তব্য তুলে ধরেছিলেন সংবাদ সম্মেলনে। যদিও পরে নানা আলোচনার মুখে মন্ত্রী তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন তিনি করোনা ভাইরাস সম্পর্কিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য বিষয়ে তার কাজ সীমাবদ্ধ থাকবে। তার এই ব্যাখ্যার পরও সরকারের সিদ্ধান্ত বা কৌশল নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। 2 মাস পর সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন কি আনা হয়েছে? এই প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। প্রধানমন্ত্রী প্রথমত তিনি প্রতিটি জিনিস অবহিত থেকেই বিভাগে সেটা আলোচনা হচ্ছে, হওয়ার পরেই কিন্তু আমরা যে সাধারণ ছুটি সহ এই বিষয়গুলো কিন্তু আমরা করেছি। আমরা যারা অত্যন্ত কাছাকাছি মিনিস্ট্রি এবং রিলেটেড লোকজন যারা আছে যেখানে ইমপ্লিমেন্টেশন যারা করবেন সকলে মিলে কিন্তু এটা করা হচ্ছে প্রত্যেকটা। যদিও প্রতিমন্ত্রী মিস্টার হোসেন বলেছেন যে প্রধানমন্ত্রী সব বিষয় তদারকি করছেন এবং তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন বা নির্দেশনা দিচ্ছেন, কিন্তু সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে। বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলেছেন রাজনৈতিক নেতৃত্বের প্রভাব না থাকায় এবং আমলা নির্ভরতার কারণে সরকারের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে জনগণের স্বার্থ বিবেচনায় আসছে না। এখানে আসলে রাজনৈতিক নেতৃত্বের কোনো ছাপ পাওয়া যাচ্ছে না, কারণ আমরা প্রথম থেকে লক্ষ্য করেছি যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেটা আপনার জনগণের চিন্তা ভাবনার বাইরে। আমরা প্রথম থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের যে একটা প্রভাব আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়নি। তো এখন পর্যন্ত যেভাবে হয়ে আসছে
তাতে করে মনে হয়েছে যে শুধুমাত্র গুটি কতক চাটুকার আমরা এবং আর কারো অদৃশ্য কোনো শক্তি আছে কিনা জানি না, তাদের সিদ্ধান্তের সঙ্গেই যেন মনে হয় একটা সিদ্ধান্তগুলো আসছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় সরকারে রয়েছে। বিশ্লেষকদের অনেকে বলেছেন এই সরকারেরই গত 11 বছরে রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সংকট সমাধানে রাজনৈতিক নেতৃত্বের প্রভাব দৃশ্যমান ছিল, কিন্তু তারা এখন পার্থক্য দেখছেন করোনা ভাইরাস দুর্যোগ সামলাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেছেন, এখন সরকার যেভাবে কাজ করছে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই সব বিষয়ে সিদ্ধান্ত বা নির্দেশনা দিতে হচ্ছে। অন্যান্য সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ যদিও শেখ হাসিনা নির্ভর দল, তারপরে কিন্তু অন্যান্য ভাবে ওনারা রাজনৈতিক সহকর্মীদের থেকে বিভিন্ন রকম সাহায্য সমর্থন পেয়েছেন এবং সিদ্ধান্তগুলো কিন্তু সামগ্রিকভাবে নেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা প্রথম থেকে দেখেছি যে কোনো এলাকাতেই মন্ত্রী আপনার নেতারা নেই, মন্ত্রীরা নেই, আপনার এমপিরা নেই, এমনকি ইউনিয়ন পরিষদের যিনি ত্রাণ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও নেই, এবং ত্রাণের বিষয়গুলো আমরা সবাই কম বেশি জানি কি হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার এককভাবেই আপনার এই মোকাবেলা করতে হচ্ছে এবং উনি এককভাবে নির্দেশনা দিচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভিতরেও সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন বা নানা আলোচনা রয়েছে। দলটির মাঠের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ে কথা বলে এমন ধারণা পাওয়া যায়। সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ মনে করেন, সরকারের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা কিছুটা কম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাসের এই সময়টায়, কঠিন সময়ে তিনি কিন্তু সমস্যাগুলি চিহ্নিত করে সেই ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন, এবং সত্যিকার অর্থেই তার যে নির্দেশগুলো সেগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারতাম বা পারি, তাহলে এই সংকট থেকে আমাদের মুক্তি লাভ করা খুব কঠিন কাজ হবে বলে আমি মনে করি। তবে একটা কথা বলি, রাজনৈতিক নেতৃত্ব যদি এখানে সরাসরি জড়িত কম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকেও তো কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা যারা নির্বাচিত এমপি বা আমাদের যারা মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব এলাকায় করোনা দুর্যোগকালীন সময়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি মনে করি যে অতীত দুর্যোগকালীন সময় রাজনৈতিক নেতৃত্বই কিন্তু সমস্যার সমাধান করতে পেরেছে। আমি শুধু এটুকুই বলবো যে প্রধানমন্ত্রীর নির্দেশগুলি যথাযথভাবে পালন করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সম্পৃক্ত হয়, তারা যে কাজ করে বা যেটা এখন করে চলেছে, তাইলে সমস্যাটা আমরা সমাধান করতে হয়তো সক্ষম হব। লকডাউন না বলে সরকার সাধারণ ছুটি দিয়েছিল 66 দিন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেই পদক্ষেপ ব্যর্থ হয়েছে বলে সরকারের সাথে সম্পৃক্ত সিনিয়র চিকিৎসক এবং বিশেষজ্ঞদের অনেকে মনে করেন। তাদেরও অভিযোগ রয়েছে যে সংক্রমণের বিস্তার ঠেকানোর জন্য তাদের পরামর্শ অনেক ক্ষেত্রে আমলে না নিয়ে অর্থনৈতিক সব কর্মকাণ্ড চালু করা হয়েছে। সিনিয়র চিকিৎসক এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সরকারের কারিগরি কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পরামর্শ সরকারের কাছে দিয়ে থাকেন, কিন্তু কঠোর লকডাউনের সুপারিশগুলো বিবেচনা করা হচ্ছে না বলে তিনি উল্লেখ করেছেন। আমাদের বক্তব্য ছিল যে লকডাউনটা হলে প্রপার হতে হবে। যেরকম আমরা 2 মাস সামথিং দিন করলাম, তার জায়গায় যদি 3টি সপ্তাহ আমরা কোথাও প্রপার, সারা বাংলাদেশ যখন করেছিল প্রথম 3 সপ্তাহ যদি একটানা লকডাউন করতো, তারপরে হয়তো আস্তে আস্তে শিথিল করলে আরো ফলাফলটা ভালো পাওয়া যেত, যেটা হয়ে গেছে। এখন আমাদের কাছে মনে হয় যে জোনিং যেটা করা হয়, রেড, ইয়েলো এবং গ্রিন, এটাকেও যদি প্রপার ভাবে মূল্যায়ন করে পদক্ষেপ নেই, এরপরেও আমরা মনে করি যে আমরা এই রোগটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। সংক্রমণ ঠেকানোর চেষ্টা বা সিদ্ধান্তগুলো নিয়ে যেমন শুরু থেকেই সমালোচনা হচ্ছে, এখন প্রতিকারের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা নিয়েও সংবাদ মাধ্যমে নানান খবর প্রকাশ হচ্ছে। এমন পরিস্থিতির জন্য সরকারের বিরুদ্ধে তাদের কৌশলের ব্যর্থতার অভিযোগ এনেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন যে অবস্থাটা আরো বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে কেউ কিন্তু চিকিৎসা পাচ্ছে না। এমনকি আপনার করোনা আক্রান্ত রোগী তিনি গিয়ে কোথাও কোনো অক্সিজেনও পাচ্ছেন না, অক্সিজেন সিলিন্ডার নেই। এগুলো যদি আপনার একটা পলিটিক্যাল একটা ডাইমেনশন থাকতো, রাজনৈতিক চিন্তা ভাবনা গুলো থাকতো, তাহলে কিন্তু একটা জায়গায় এসে পৌঁছাতে পারতো, অন্তত মানুষগুলোকে তাদের জীবনটাকে আপনার সামনে নিয়ে আপনার চিন্তাটা করতে পারতো। এটা আসলে দিস হ্যাজ টু বি টেকেন, যে আপনি একদিকে রাজনৈতিক চিন্তা, অন্যদিকে আপনার বিশেষজ্ঞ চিন্তা, চিকিৎসকদের সিদ্ধান্ত, পরামর্শ, এগুলোকে একসাথে করে আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এত ভুল করবে কেন?
আপনার যেখানে ভারত আপনার লকডাউন করেই চললো কিছুদিন পর্যন্ত, তার এখনো বোধহয় পুরোপুরি পার্সিয়াল উইথড্র হচ্ছে, আর আমরা সেখানে আপনার এমন ভাবে অবস্থা নিলাম এখন ল্যাজে গোবরে করে ফেললাম, সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি আমরা এটা। আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরও অনেকে মনে করেন পরিস্থিতির দায় সরকারের উপরই আসছে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের একজন নেত্রী জিনাত সোহানা বলছিলেন, মাঠ পর্যায়ে দলের নেতাকর্মীদের দায়িত্ব দিয়ে তাদের আরো সম্পৃক্ত করা প্রয়োজন। গৃহীত কর্মসূচিগুলো এগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে পালন না হওয়ার অনেক অভিযোগ আছে। যেমন আমি চট্টগ্রামের প্রত্যেকে ইঙ্গিত দিতে পারি, সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা মৃত্যুবরণ করছেন। এরকম কিন্তু প্রতিদিনে আমরা পত্রপত্রিকায় এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। এবং ৩,০০০ টাকার অক্সিজেন সিলিন্ডার ২৬,০০০ টাকা দিয়ে পর্যন্ত আমি নিজে কিনেছি। এবং ওষুধের দোকানে যে ৩০ টাকার যে ওষুধ লাগামহীন ভাবে যে আমরা ৭০০ টাকায় আমরা ২,০০০ টাকা ২৪০০ টাকা পর্যন্ত আমরা কিনে খাচ্ছি। এক্ষেত্রে মাঠ পর্যায়ে তদারকি, মনিটরিং এবং কন্ট্রোলিং যে চেইন অফ কমান্ড, এটাকে আরো শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই রাজনৈতিক জনপ্রতিনিধিরা তো কিছু দায়িত্ব আছে, তাদেরকে তো কিছু দায়িত্ব ভাগ করে দিতে হবে। সংক্রমণ ঠেকানো এবং চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা, এই দুটি টার্গেটের সাথে ৫ কোটির বেশি নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার বিষয়েও সরকারকে সামলাতে হয়। প্রথম দিকে ত্রাণ তৎপরতায় অনেক ইউনিয়নে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। তখন ত্রাণ তৎপরতা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এক একটি জেলার তদারকির দায়িত্ব দেওয়া হয় এক একজন সচিবকে। এ নিয়ে আওয়ামী লীগের ভিতরেই ক্ষোভ রয়েছে। রাজশাহী থেকে দলটির একজন নেত্রী মর্জিনা পারভিন বলছিলেন, ত্রাণ তৎপরতায় ভূমিকা রাখার সুযোগ না থাকায় মাঠের নেতাকর্মীদের একটা বড় অংশ একেবারে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন বলে তিনি মনে করেন। আমাদের জনপ্রতিনিধি অনেকে একটু মনক্ষুণ্ণ হয়েছেন। একজন প্রতিনিধির মন্তব্য শুধু আমি আপনাকে বলতে চাই যে উনি ক্ষোভে বলছিলেন যে আমরা রোদে বাতাসে বৃষ্টিতে সংগঠন করি, মানুষের পাশে থাকি, থেকে আমরা কিছুই না জেলা প্রশাসনের কাছে, তারাই সমস্ত কর্তাকর্তা। মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক একজন সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা ছাড়া মন্ত্রিসভার সব সদস্যের ভূমিকাও দৃশ্যমান নয়। যেহেতু সরকারের কৌশল নির্ধারণেই পুরো মন্ত্রিসভার বৈঠক এখনো করা যায়নি, ফলে সিদ্ধান্তের ক্ষেত্রে ঘাটতি থাকছে এবং বিভিন্ন বিষয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে বলে তিনি মনে করেন। আরো রাজনৈতিক এখানে ইনভলভমেন্ট যেটা আর কি সংশ্লিষ্টতা দরকার ছিল। আমরা বিশেষ করে মন্ত্রী পরিষদের যে সহকর্মীরা আছেন তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশীদারিত্ব থাকা উচিত ছিল। কাউন্সিল অফ মিনিস্টার্স যেটা মন্ত্রিসভা বলা হয়, তো এই ৩ মাসের মধ্যে কাউন্সিল অফ মিনিস্টার্স কোনো পূর্ণাঙ্গ মিটিংও হয়নি। করোনার মধ্যেই নিরাপত্তা নিয়েই করা সম্ভব ছিল। আওয়ামী লীগের মন্ত্রী বা নেতাদের মধ্যে যারা এখন করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখছেন, তারা মনে করেন এই দুর্যোগের শুরু থেকেই সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য থেকে কোনো পক্ষ বিতর্ক সৃষ্টির চেষ্টা করেছে। সিনিয়র মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের সরকার এবং দলের রাজনৈতিক নেতৃত্ব যৌথ আলোচনার মাধ্যমেই কৌশল ঠিক করছে। একটা জিনিস হচ্ছে না যে ক্যাবিনেট মিটিং ওইভাবে পূর্ণাঙ্গ ক্যাবিনেট হয় না। পূর্ণাঙ্গ ক্যাবিনেট হইলে অনেক সময় মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে সুযোগ দেন যে কোনো বিষয়ে কথা বলার জন্য, কিন্তু সেই সুযোগ নাই। এখন ক্যাবিনেট হয় যাদের এজেন্ডা থাকে তারাই শুধু ক্যাবিনেট মিটিং এ থাকে, ওই জন্য বিস্তারিত আলোচনা হয় না। কিন্তু স্ব মন্ত্রণালয়ের সাথে সব বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং উনি নির্দেশ দিচ্ছেন। তো কাজেই এটা আমলাদের কারণে লেজে গবরে হবে সেটা আমি মনে করি না। আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, এই অসুখটি একদমই নতুন, এর ভয়াবহতা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এই প্রেক্ষিতে কিছু ভুলভ্রান্তি হতে পারে, এটা অ্যাসেস করতে এবং ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে। ইনশাআল্লাহ আস্তে আস্তে তো আমরা টেস্ট করার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে বিভিন্ন হসপিটালের সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বৃদ্ধি হচ্ছে এবং পরিস্থিতি সেইভাবে মোকাবেলা করা হচ্ছে। তিনি সরকারের কর্মকাণ্ডে কোনো ঘাটতি দেখছেন না, তবে সংক্রমণের বিস্তার নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি এবং চিকিৎসার সীমাবদ্ধতা নিয়ে নানা অভিযোগকে কতটা গুরুত্ব দেওয়া হবে সেটা নিয়ে বিশ্লেষকদের অনেকের সন্দেহ রয়েছে। তারা বলেছেন, এখনো বিশ্লেষকদের পরামর্শ, বাস্তবতা এবং রাজনৈতিক চিন্তাকে সমন্বয় করে এগোনোর সুযোগ রয়েছে। এই ছিল কাদির কলোলের বিশেষ প্রতিবেদন। এবার অনুষ্ঠান শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার।
ভারত নেপাল সীমান্তে নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার পরিধি বাড়ানো হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না দুর্নীতি দমনকারী সংস্থা। এতে হতাশ হয়েছেন নিয়মিত করদাতারা। আর এরই সঙ্গে শেষ করছে আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।